আজকের পডকাস্টে আমাদের গেস্ট অংশুমান চক্রবর্তী। ভারতীয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ যে তারা শুধুমাত্র সার্ভিস ইন্ডাস্ট্রি করে, অর্থাৎ এখানে ওখান থেকে যে কাজ পায় সেইভাবে ব্যবসা করে, কিন্তু কেউ প্রোডাক্ট বানাতে চায় না। অংশুমান অ্যাকচুয়ালি অনেক দিক থেকে ব্যতিক্রম। আমি ওর বন্ধু হিসেবে ভীষণ গর্বিত, কারণ ফার্স্ট ইয়ারে ও আর আমি একসাথে অ্যাকচুয়ালি রুমমেট ছিলাম। এবং ওর ব্যতিক্রম ব্যাপারগুলো বলি। প্রথমত, এক তো হচ্ছে যে আমেরিকাতে খুব রাইজিং একটা সফটওয়্যার ক্যারিয়ারে ছিল, নিজে বলবে, তো সেটাকে সম্পূর্ণ স্যাক্রিফাইস করে এবং জাস্ট বাবা মাকে কলকাতায় নিজের বাবা মাকে, অসুস্থ বাবা মাকে দেখাশোনা করার জন্য আমেরিকার খুব লুক্রেটিভ বড় চাকরি করছিল, মানে সফটওয়্যার বানাচ্ছিল, সেটা ছেড়ে দিয়ে কলকাতায় আসে এবং কলকাতায় ফিরে ও অন্য কোনো কোম্পানিতে জয়েন না করে, কোনো সার্ভিস ইন্ডাস্ট্রি তৈরি না করে, নিজেই একটা প্রোডাক্ট কোম্পানি বানায়, যার নাম হচ্ছে রিলাজো। রিলাজো আমার দেখা ভারতের অন্যতম সিআরএম সফটওয়্যার, যেটাও তৈরি করেছে এবং লোকাল মার্কেটে ভালোই চলে। তো সেটা তো বিশাল ব্যতিক্রম। তারপরেও ব্যতিক্রম হচ্ছে যেটাকে কলকাতায় করা, কারণ কি কলকাতায় যেখানে আইটি ম্যান পাওয়ার পাওয়াই যায় না, সেখানে স্থানীয় ছেলেদেরকে, যাদের হয়তো অনেকে বিটেক ডিগ্রিও নেই, ও আমাকে যেটা বলেছিল, তাদেরকে নিজে হাতে শিখিয়ে তাদেরকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার করে একটা বিশ্বমানের সফটওয়্যার করেছে। তো আমি এটাই বলবো যে অনেকেই তো অনেক আমি দেখলাম প্রাইজ পেয়েছে বা বড় কোম্পানি করেছে, কিন্তু অংশুমান তার নিজের পরিসরে এই যে ছোট ছোট ব্যতিক্রম ঘটনাগুলো করেছে, আপনি বাবা মার জন্য ওর ডেডিকেশনই বলুন বা এই প্রোডাক্ট তৈরি করার ওর প্যাশন, যেটাকে কেউ কলকাতায় বা কেন ইন্ডিয়াতেই করতে চায় না, তারপর কলকাতার মতো জায়গায় যেখানে কেউ এসব করার রিস্ক নেয় না, সেখানে একদম স্থানীয় ছেলেদের তৈরি করে করা। তো ওর যে ব্যক্তিগত যে জার্নি আমার কাছে ভীষণ ইন্সপায়ারিং মনে হয়েছে, যার জন্য বললাম এই শোন, তুই আয় আমার পডকাস্টে বল। তো সঙ্গে সঙ্গে ও রাজি হয়ে গেল। তা আমি ভীষণ খুশি হয়েছি যে ও এই আমার সাথে সাথে এই ইন্টারভিউটা দিচ্ছে। তো অংশুমান, লেটস স্টার্ট ফ্রম চাই, যে তুই যখন খড়গপুরে ছিলি, এই খড়গপুরে স্কুলে পড়েছিস, ওখান থেকে তোর যদি আমেরিকায় জার্নি এবং সেখান থেকে এই রিলায়েন্স সফটওয়্যার তৈরি করাটা যে কলকাতায় এসে করলি, আমার কাছে এই জার্নিটা ভীষণ ইন্সপায়ারিং। আমি চাই যে এটা সবাই শুনুক। থ্যাংক ইউ এই শোতে আসার জন্য। আমি শো পডকাস্ট দেখছি বেশ কয়েকদিন ধরে, ভালো লাগে। আমি তো একসাথে আমি 95-এ পাস করেছি, তারপরে এক্সটেন্সিটিতে ইনফোসিসে 1.5 বছর ছিলাম। ইনফোসিসের পরে আমি আমেরিকায় যাই, প্রথমে জেপি মর্গানে কাজ করি, তারপর সান মাইক্রো সিস্টেমস। সেখান থেকে আমি এক্সটেন্সিটি বলে একটা স্টার্ট আপ, সে প্রথম যে জাভার এন্টারপ্রাইজ সফটওয়্যার আনে, সেটাতে আমি টেক লিড ছিলাম। তারপরে এক্সটেন্সিটি বলে একটা স্টার্ট আপে জয়েন করি। ওখানে 3টে প্রোডাক্ট নিয়ে কোম্পানিটা আইপিও হয় 2000 সালে। এক্সপেন্সিভ ফর ট্রাভেল প্ল্যান, টাইমশিপ, 3টেরই আমি টেক লিড ছিলাম, 2টো প্রোডাক্ট লিড ছিলাম। তারপরে ডাবল টুইস্ট বলে একটা কোম্পানিতে জয়েন করি, একটা জেনোমিক্স কোম্পানি। আমরা প্রথম হিউম্যান জিনোম অ্যানোটেশন করি, ওখানে আমি চিফ আর্কিটেক্ট ছিলাম। তারপরে মায়ের শরীরটা খারাপ হয়, সেই সূত্রে আমি 2002 সালে এখানে চলে আসি। তারপরে এখানে একটা প্রোডাক্ট করি, যে প্রথম যেটা প্রোডাক্ট করি সেটা হলো যে ওয়ার্ডপ্রেস ব্লককে 42টার উপর ল্যাঙ্গুয়েজে অটোমেটিক মেশিন ট্রান্সলেশন করা। আর তারপরে এই যে সিআরএম সফটওয়্যার, এবং আমাদের একটা মিডিয়া ওয়েবসাইট ছিল গায়া টাইমস বলে, সেখান থেকে আমি এখন ইনফ্যাক্ট নতুন ভার্সনটা করার চেষ্টা করছি, সিঙ্গেল ওয়ার্ল্ড নিউজ বলে। আর এই যে সিআরএম সফটওয়্যারটা, তখন আমি ভাবলাম যে নিজের একটা প্রোডাক্ট করি। তো সেই হলো ইন শর্ট আমার জার্নি। দ্যার ইজ এ লট, অনেক কোম্পানিতে সফটওয়্যার আর্কিটেক্ট ছিলাম, ইনভিট্রোজেন, মিলিপোর, কনসালটেন্ট আর্কিটেক্ট, অনেক কোম্পানিতে ছিল। আমি অ্যাকচুয়ালি আরেকটু ডেপথে যাচ্ছি। তুই জানিস যে আমার পডকাস্ট গুলো আমি একটু ডেপথে প্রোব করি। হোপফুলি ইউ উইল আনসার দিস কোশ্চেন। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে তোর যখন মায়ের শরীর খারাপ হলো 2002 সালে, তুই দেশে ফেরার সিদ্ধান্ত নিলি। ইট ওয়াজ এ বিগ ক্যারিয়ার ডিসিশন, যে তোর একটা ইউএসএ তে বুমিং ক্যারিয়ার, ইউ উড হ্যাভ বিন এ মাল্টি মিলিয়নার, বাই নাও প্রবাবলি বিলিয়নার অলসো। সেইটা ত্যাগ করে তুই যে বাবা মার সেবা করার জন্য, একমাত্র সন্তান, বাবা মার সেবা করার জন্য দেশে ফিরে এলি, এটা কিন্তু খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ঘটনা। আমি উল্টোটা দেখি অ্যাকচুয়ালি। আমার চোখের সামনে লাস্ট 2 বছরে দেখলাম বাবা মা অসুস্থ, কিন্তু যেহেতু যে বিদেশে সুযোগ পেয়েছে, তার মামাতো ভাইয়ের হাতে বাবা মাকে ছেড়ে দিয়ে তারা বিদেশে চলে গেছে। আই সি দ্য কমপ্লিট অপোজিট, রাইট? আমার বক্তব্য হচ্ছে যে তুই সিদ্ধান্তটা নিলি, এর পেছনে আমি জানি যে তুই বেদান্ত দর্শনে খুবই উদ্বুদ্ধ, এবং এটাই তোর সাথে আমার আলোচনা হয় বিভিন্ন ভারতীয় দর্শনের দিক নিয়ে। তোর এই যে ভারতীয় আধ্যাত্মিকতা তোকে কিভাবে ইনফ্লুয়েন্স করেছে এই ডিসিশনটা নেওয়ার জন্য?
আসলে এক সন্তান হলে বাবা মা কে দেখার তো আর কেউ থাকে না। তো সেই অবস্থায় শরীর যখন কিডনির প্রবলেম হয়, বাবা তো একার পক্ষে দেখা সম্ভব নয়। তো আমার আশা ছাড়া মানে আই ডোন্ট সি এনি অল্টারনেটিভ। কারণ অর্থ রোজগার, সম্মান, ইয়েস আমি চিফ আর্কিটেক্ট ছিলাম, অনেক প্রমোশন পাচ্ছিলাম ভেঞ্চার ব্যাকড কোম্পানি, বাট থিং ইজ মানুষের জীবন তো আগে। বাবা মা এটা চলে গেলে তো সেকেন্ড টাইম আর পাওয়া যাবে না, ইউ গেট অনলি ওয়ান পেয়ার। তো ইভেন টুডে, মানে ফর 19 years I went through hell, but even today if I have to take that decision I will take it. বেদান্ত দর্শন মানে ক্লাস 11-এ স্বামীজির বই পড়েছিল, পড়ে মাথাটা এফেক্টিভলি ঘুরে গেছিল, ইন দ্য সেন্স যে কোনো কিছু আর ভালো লাগতো না, যে কেন করছি, ইটস কমপ্লিটলি মিনিংলেস। মানে প্রথম দিকে জিনিসগুলো, কনসেপ্টগুলো হজম করতে টাইম লেগেছিল। ফান্ডামেন্টালি সরি আমার না, ফান্ডামেন্টালি আই থিঙ্ক দ্য কি থিং ইজ যে সবার উপর মানুষ তো সত্যি না। আমরা যদি মানুষকেই ছাড়ি তাহলে পয়সা, সম্মান, অর্থ সবকিছু প্রতিপত্তির ফান্ডামেন্টাল ভ্যালুটা কি? তো অংশুমান, আরেকটা তাহলে আমি একটু প্রশ্ন করি, প্রশ্নটার উত্তর তুই দিতেও পারিস, নাও দিতে পারিস। তুই আশেপাশের যে সমাজকে কলকাতায় দেখছিস, তারা কিন্তু তাদের মুখে বিবেকানন্দ হতে পারে, তাদের কিন্তু হৃদয়ে বিবেকানন্দ নেই। মানুষ ভীষণ রকমের স্বার্থপর সিদ্ধান্ত নিচ্ছে, নিজের ফ্যামিলিকে, নিজের বাবা মাকেই তো কেউ দেখতে চাইছে না আজকাল, চারিদিকে তো এটা মানে ঘর ঘর। আর তুই যেটা করেছিস মানে আমেরিকা এরকম একটা বিশাল বিত্তশালী ছেড়ে দিয়ে চলে আসা, মানে এটা একটা কি বলবো, মানে এটা ভীষণ ইন্সপায়ারিং সবার জন্য। তো তোর কেন মনে হচ্ছে যে কেন তারা ভারতীয় হয়েও ভারতীয় দর্শনের এসেন্সটা পাচ্ছে না? আমরা আসলে না, যেটা দেখছি যে ছেলেমেয়েরা সমাজের, আমাদের যে দর্শনের দিকে না গিয়ে তারা বরঞ্চ বিদেশি কালচারের ভালো জিনিসটা নিচ্ছে না। যেমনি আমেরিকানরা বাই ডিফল্ট আমার মনে হচ্ছে খুব সরল, হার্ড ওয়ার্কিং, ভীষণ ভালো, বাই ডিফল্ট সৎ, কিন্তু সেই ভালো গুণগুলো না নিয়ে আমরা যতটা খারাপ একটা সমাজে, সেই জিনিসগুলো তাড়াতাড়ি আমরা গ্রহণ করার দিকে যাচ্ছি। যে এই যে পয়সা সর্বস্বতা, মানে পয়সাই ভগবান, তারাও ভগবানের উপাসনা করছে কিন্তু সেই ভগবানটা ডলারের। সো থিং ইজ, হোয়ার ডাজ ইট এন্ড? থিং ইজ, আমি আজকে 1 পয়সা নিয়েও আমি যেতে পারবো না, নান অফ আস ক্যান। স্টিভ জবসও নিয়ে যেতে পারেনি, হি ডাইড এট 55 years of age. We are all approaching that age soon enough. The thing is, এখানে ব্যাপারটা কি হচ্ছে, আই থিঙ্ক দ্য রিয়েল রিজন ইজ কালচার। আমরা এরকম বাবা মার থেকে যে কালচারটা পেয়েছি আমরা বইপত্র পড়ে, এখনকার জেনারেশন কি, ইভেন তার আগের জেনারেশনও, মানে তারা বোধহয় সেই সুযোগটা পায়নি ফ্রম দ্য পিপল। তাদের বেশি করে ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটি, সেই স্পেসিফিক্যালি 18th century ম্যাটেরিয়ালিজম, সেই যে ভাবধারা, সেইটাতে তারা দীক্ষিত হয়েছে। আমি নিজেও দেখি, আমার অফিসে একজন আছে, সে ওই রকমই, মানে আমি কত তাড়াতাড়ি কত পয়সা আমি রোজগার করব, ইট ডাজন্ট ম্যাটার আমি কতটা শিখছি, ইট ডাজন্ট ম্যাটার আমি কতটা কন্ট্রিবিউট করছি, গিভ মি দিস মাচ অর আই লিভ ইন 27 days। ওকে ফাইন। না মানে এবার একটু কাজের কথায় আসি, এবার ব্যাক টু আইটি। রিলায়েন্স সফটওয়্যারটা তুই যে সিআরএম এ করলি, তুই একটু এটার গল্পটা বল, যে বেসিক্যালি তোর এই স্ট্রাগলটা আমি শুনতে চাই। যে মানে কলকাতায় একটা কিছু ব্যবসা করা এবং তারপর একটা প্রোডাক্ট বানানো তো ভীষণ কঠিন ব্যাপার। আইটি ট্যালেন্ট নেই কোনো, কলকাতায় ইনফ্রাস্ট্রাকচার ঠিকঠাক নেই, এই বিপুল বাধাকে তুই সরিয়ে দিয়ে যে সফটওয়্যারটা তৈরি করলি, এর পুরো গল্পটা সবাইকে শোনাতে চাই, মানে সবাই শুনুক আমি চাই। ফান্ডামেন্টালি অনেকগুলো চ্যালেঞ্জ আছে। একটা হলো যে সফটওয়্যার একটা প্রোডাক্ট, সরি আমি একটু বারবার এটা ইন্টারাপ্ট করছে, ক্যান উই পজ দিস ফর এ মিনিট? হ্যাঁ না, ঠিক আছে ঠিক আছে। সরি অ্যাবাউট দ্যাট, আমি এটাকে একটু সাইলেন্ট করে দিচ্ছি আমি। হ্যাঁ, তো ফান্ডামেন্টালি যে চ্যালেঞ্জটা, যে আমাদের দেশে, অ্যাজ ইউ রাইটলি সেড, যে আমাদের দেশে প্রোডাক্ট তৈরির কালচার নেই। আমরা একটা সফটওয়্যার প্রজেক্ট যখন করি, আমাদের একটা ক্লায়েন্টকে সার্ভ করতে হয়, whereas আমরা যখন একটা প্রোডাক্ট করছি, we don't know how many thousands or could be tens of thousands or even millions of people we have to serve, যার ফলে কোয়ালিটির দিকে স্ট্রেসটা অনেক বেশি ফোকাস করতে হয়, যে খুব ভালো ক্লিন
design, software design, clean architecture. It's not just enough to have high performance. You also have to make it as close to linear scalability as possible. মানে আমার যদি একটা সফটওয়্যার, you know it, but just for the audience, যে একটা সফটওয়্যার যদি 10,000 রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারে পার সেকেন্ড, তাহলে আমি যদি ওরই আরেকটা কপি আরেকটা মেশিনে বসাই, ইট শুড বি অ্যাজ ক্লোজ টু 20,000 রিকোয়েস্ট পার সেকেন্ড as we can do it. তো এর পিছনে একটা পার্টিকুলার টাইপ অফ আর্কিটেকচার আমাদের করতে হয় যাতে we can achieve that degree of scalability. আর তারপর হলো হাই পারফরমেন্স। যত আমি পারফরমেন্সটা বাড়াতে পারবো তত আমাদের সফটওয়্যারের রানিং কস্টটা কম হবে, কারণ আমাকে আই হ্যাভ টু ইনভেস্ট লেস ইন হার্ডওয়্যার। এটা আছে, প্লাস এক্সট্রিম কোয়ালিটি ফোকাস। এই জিনিসটা আমার পক্ষে এখানে পাওয়াটা খুব কঠিন ছিল, যে কালচারটা সিলিকন ভ্যালিতে থাকে, বাই অ্যান্ড লার্জ এই জাতীয় ছেলেমেয়ে পাওয়াটা কম্পারেটিভলি ইজি হয়। এখানে পাওয়াটা সেই ছেলেমেয়ে খুব ইজি। তার ফলে আমি দেখলাম যে আমি যদি আউটসোর্সিং ইন্ডাস্ট্রি থেকে ছেলেমেয়ে নেই, দ্য বিগেস্ট চ্যালেঞ্জ আই ফেসড ওয়াজ এদের আমাকে ট্রেন করতে হচ্ছিল, and in the training process involved unlearning what they have learned in the software outsourcing industry. অনেক কনসেপ্ট, অনেক আইডিয়া নিয়ে এরা চলে, যে জিনিসগুলো একটা প্রোডাক্টে করতে গেলে দ্যাট স্পেলস ডিজাস্টার ফর দ্য প্রোডাক্ট। তার ফলে আমি দেখলাম যে খাটতে যদি হয়, ইটস বেটার টু ওয়ার্ক উইথ দ্য ফ্রেশার্স, কারণ ফ্রেশার্সদের সুবিধা কি হয় যে দে ডোন্ট হ্যাভ টু আনলার্ন। আচ্ছা, এখানে না অংশমান পজ একটা জিনিস আমি সবাইকে এটা শুনতে বলবো। আমি এটা প্রচুর প্রশ্ন পাই, যেহেতু আমি প্রচুর ছেলে মেয়ের সাথে এখন কাজ করি, যে ফ্রেশার্সদের কেউ নিতে চায় না। আমি উল্টো বলবো, আমি বলবো যে তুমি যদি ট্যালেন্টেড ফ্রেশার হও, তোমার যদি বেসিক C++, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট ক্লিয়ার থাকে, এখন তো অংশমানের মতো অনেকেই স্টার্ট আপ করেছে, সবাই ওই টাইপের ফ্রেশার চায়। এইটা তুই ভালো করে বল, এটা লোকজনের মধ্যে একটা হতাশা গ্রাস করেছে। অ্যাকচুয়ালি তারা কিছু শিখছে না, শুধু বলে যে আমাদের নিতে চায় না। কি কি শিখলে তারা তোর মতো একটা স্টার্ট আপ কোম্পানিতে সুযোগ পাবে, সেটার গল্পটা যদি বলিস, অনেকের কাছে এটা খুব সুবিধার হবে। অ্যাবসলিউটলি। আমি রিসেন্টলি স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউটে গেছিলাম ইয়ে করতে, মানে নন্দনে না, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট একটা আছে সোনারপুর ছাড়িয়ে। ওটাই তো নন্দন গুপ্ত। ও আচ্ছা, নন্দনের, আচ্ছা আচ্ছা, সরি, আমি অন্য নন্দন ভাবছিলাম। তো সেখানে প্রথম যে ছেলেটা এলো, আমরা মিডিয়াতে কাজ, মানে মিডিয়া একটা ভেঞ্চার স্টার্ট করছি, তো দেখছি সেই ছেলেটা অলরেডি একটা মিডিয়া কোম্পানিতে কাজ করেছে, ইভেন হোয়াইল কমপ্লিটিং হিজ বিটেক। হ্যাঁ, অলরেডি যে এআই এর উপর কাজ করেছে। আমি প্রশ্ন করে দেখলাম যে সত্যি কাজ করেছে, এই নয় যে একটা মডেলকে নিয়ে সে ইউজ করে আমাকে বলছে। কনসেপ্ট গুলো ক্লিয়ার। মানে আমি এট দ্যাট টাইম আমি রিয়েলাইজ করলাম, ইভেন দো ইজ এ ফ্রেশার, আমার মেইন কনসার্ন ছিল ওকে আমি পাবো কিনা। হ্যাঁ, বিকজ মানে হি ওয়াজ দ্যাট স্মার্ট। তো আমি, এবং হাউ ডু আই নো ইট, বিকজ ও কাজ করেছে বলছে এবং সে কাজগুলো সত্যি করেছে, আমাকে গল্প দিচ্ছেন। সো ইমিডিয়েটলি আই হায়ার্ড হিম। এবং আমার তখন মনে হলো যে এইরকম যদি ছেলে বাকিরা হয়, তাহলে তো আমি 4-5 জন হায়ার না করে, I cannot come back, and that's out of my quota, but I would be forced to do that. Sadly, the rest of the students didn't turn out to be that good. কিন্তু ছেলে মেয়েদের যদি সত্যি স্টার্ট আপে বা কোম্পানিতে কাজ করতে হয়, ইনস্টেড অফ এই যে হতাশ হওয়াবেই, তাদের ফোকাস করা উচিত যে টেকনোলজিটাকে প্রপারলি জানা, ইনডেপথ জানা। যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, যদি সে জাভা জানে তো জাভাটাকে ইনডেপথ জানা, কনসেপ্ট গুলো ক্লিয়ার করা। সেম উইথ পাইথন, সেম উইথ এআই। ওই নাম কেউ আসতে অনেকেই আছে, আমি দেখছি যে হ্যাঁ আমি এটা জানি, তারপরে একটা বেসিক কোশ্চেন করলে করতে পারছে না। সেটা হলো মানুষকে ঠকানো, এবং ওরা অ্যাজিউম করছে যে লোকেরা কেউ ইনডেপথ কোশ্চেন করবে না, এইচআর মার্কার লোকেরা। এটা অংশমান, এটা একটা কারণ আছে। কারণ এই প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো, সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলো তো অভ্যাসটা হয়ে গেছে এই যে কিছু না জেনেও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া যায়। কারণ তুই জানিস যে 95% জব যেগুলো সার্ভিস ইন্ডাস্ট্রি, TCS, ইনফোসিস, IBM, ক্যাপজেমিনি, যাই করুক না কেন, পুরো মেইনটেনেন্সের কাজ করে। এগুলো তো মানে ক্লাস 8 পাস করে একটা ছেলেও পারে, এবং যার জন্য আজকাল তো বিটেক চাইছেও না, বলে তুমি কমার্স গ্রাজুয়েট হোক, যাই হোক চলে যাও, কিছু তো দরকার হয় না শেখার কাজগুলো করার জন্য। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তো এগুলো নয়। একমাত্র যারা স্টার্ট আপ বা তোদের মতো যারা অ্যাডভান্স কাজ করছে, বা আমাদের মতো যারা অ্যাডভান্স কিছু টেকনোলজি নিয়ে কাজ করে, সেখানে কিছু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করছে। বাকি তো এই TCS থেকে শুরু করে এদের তো একটা ম্যাসিভ কাজ। আমি বলবো না সফটওয়্যার, 95% তো মেইনটেনেন্সের কাজ। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এটা কি করছে, পুরো কালচারটাকে নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, একদম। ওদের এক্সপেকটেশনটা হয়ে গেছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না শিখেও হয়ে যাবে। রাইট। আমি যদি কিছুই না জেনে আমি 50,000, 60,000, 30,000 আমি মায়না পাচ্ছি, আমি কেন এফর্ট দিয়ে আমি শিখবো?
আমি কেন এফোর্ট দিয়ে কাজটা শিখবো? এবার কি হচ্ছে, সবাই কিন্তু এই কাজটা পাচ্ছে না, কিছু পাচ্ছে, আর বাকিরা কিন্তু দের ইজ এ লার্জ মাস অফ পিপল যারা হতাশায় ভুগছে। যারা পাচ্ছে তাদের এফেক্টিভ স্কিল কিন্তু সেরকম হচ্ছে না। মানে আমি যদি একটা কাজ যেটা একটা 6 মাসে শেখা যায়, সেটা যদি আরো 10 বার করি, আমার খাতায় কলমে হয়তো 5-6 বছর এক্সপেরিয়েন্স হবে, কিন্তু এফেক্টিভ আমার এক্সপেরিয়েন্সটা 6 মাসের এক্সপেরিয়েন্স হচ্ছে। তার ফলে কি হচ্ছে, ইন্ডাস্ট্রির যখন ডাউন টার্ন আসছে, তখন এই ছেলেমেয়েগুলো যদি একবার বাদ পড়ে যায়, তাদের বসিয়ে দেওয়া হয়, it becomes extremely hard for them to get another job, to get rehired. কারণ তখন ওরা ভাববে আমি এদের নেব কেন, আমি তার থেকে ফ্রেশারদের নেবো, আমি অনেক কম টাকায় পেয়ে যাব, এবং দিস স্কিল ডাজন্ট টেক মাচ টু টিচ পিপল। সো টু বি ফেয়ার, দে আর নাথিং বাট গ্লোরিফাইড ক্লার্কস ইন দ্য ইন্ডাস্ট্রি। গ্লোরিফাইড না, এই যে কালচারটার মধ্যে তুই একটা প্রোডাক্ট কালচারটাকে চেঞ্জ করে একটা চ্যালেঞ্জ দিলি, একটা প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করলি 2002-03 সাল থেকে, তো মানে বাধা তো শুধু তোর সফটওয়্যার ইঞ্জিনিয়ার পাওয়া নিয়ে না, আমি পেটি শিওর যে তুই সেলস এর লোকও ঠিকঠাক পাসনি, কারণ কলকাতায় সেলস মার্কেটিং এর লোকও ঠিকঠাক পাওয়া যায় না। এটা নিয়েও বল, যে কারণ লোকজন বিশ্বাস করতে চায় না যে, মানে আমি এটা খুব স্ট্রেট বলছি, আমি জানি যে আমার দর্শকদের মধ্যে অনেক বামপন্থী আছে, কিন্তু তারা ম্যাক্সিমাম স্কুলের টিচার বলে তারা তো এই ধরনের ইন্ডাস্ট্রি ফেস করেনি। আমি তাদেরকে দোষ দেবো না, মানুষ অনেক সময় আমরা সবাই আমাদের নিজেদের জগৎটাকে জানি, আমি জানি যে আমার বাবা মার কোন জগৎ ছিল, তো তারা যেহেতু ইন্ডাস্ট্রির জগৎটাকে দেখেনি, যারা ইন্ডাস্ট্রির জগৎটাকে দেখেনি তাদের পক্ষে বোঝা অসম্ভব যে কলকাতায় এই দীর্ঘদিন ধরে অ্যান্টি ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্টি ক্যাপিটালিস্ট মুভমেন্টের ফলে এই যে ট্যালেন্ট কলকাতা থেকে বেরিয়ে গিয়ে কি সাংঘাতিক ক্ষতি হচ্ছে, যেখানে একটা কোম্পানি করলে একটা সেলসের ছেলে পর্যন্ত পাওয়া যায়, সেলসের ছেলে পাওয়া যায়। কলকাতা অ্যাকচুয়ালি সেলস এন্ড মার্কেটিং এর ছেলে পেতে আমার প্রচন্ড অসুবিধা হয়েছে। মানে ইটস নট দ্যাট আই ডিডন্ট স্পেন্ড মানি অন দেম, আই ডিড। আমার একই অবস্থা। কিন্তু মানে তাদের বোঝার চেষ্টা করে না। মানে 10টা জিনিস আমি শেখালে হয়তো 3-4টে জিনিস বলবে ক্লায়েন্টের কাছে, তার মধ্যে মানে বুঝবে, তার মধ্যে ক্লায়েন্টের কাছে 2টো ঠিক বলবে, 2টো ভুল বলে চলে আসবে। আমি সিআরএম বিক্রি করতে পাঠাচ্ছি, ওটা সিআরএম না বিক্রি করে সবাই ইআরপি বিক্রি করে চলে আসছে। এখানে এখানে দুটো ব্যাপার আছে। আমি এই কলকাতায় কেন, আমি সেলস নিয়ে আর একটা বাদে পডকাস্ট করবো দেবরাজের সাথে, ভীষণ ইম্পর্টেন্ট, কারণ অ্যাকচুয়ালি সেলস ছাড়া তো বিজনেস হয় না। আমাদের না দুটো জিনিস মনে হয়েছে যে কলকাতায় কেন সেলস এর ট্যালেন্ট পাওয়া যায় না। একটা হচ্ছে যে যে কটা ট্যালেন্ট ওঠে, সঙ্গে সঙ্গে তারা যেহেতু ভারত একটা ন্যাশনাল জায়গা, তারা পুনে, দিল্লি, ব্যাঙ্গালোর আরো লুক্রেটিভ জায়গায় চলে যাচ্ছে, কলকাতা থেকে যে কটা সেলস এর ট্যালেন্ট উঠছে, এটা তো একটা। সেকেন্ড একটা মনে হচ্ছে যে বাঙালিদের মধ্যে থেকে যে ওয়ার্কিং ক্লাসটা আসছে, একটা মধ্যবিত্ত ক্লাস থেকে আসে, যে ক্লাসটাতে আমি বলবো আধুনিক যুগে আরো সমস্যা হয়ে গেছে, যে বাবা মা তো ছেলে মেয়েকে বাজার করতেই পাঠায় না। আমরা তো ছোটবেলায় বাজারে যেতাম, বাজারে না গেলে তো সেলস শিখবে না যে কি করে বিক্রি হয়। আজকাল হচ্ছে ছেলে মেয়ে 8-9টা টিউশনি পড়ছে, এই করছে, হঠাৎ করে তাকে বলছে যে সেলস করতে হবে, যে জীবনে বাজারেই যায়, প্রত্যেকে সেলস শিখো, এমবিএ করে সেলস শিখে যায় না। Bigger culture, I think যে ইস্যুটা, there is a issue that affects both the software product মানে software developers as well as the sales person. এখানে হলো মানে সে আমরা বলি না যে অন্ধৈব নিয়মানা যথান্ধা, তো এখানে যে কালচারটা, এখানে যে ছেলে মেয়েরা যেটা শিখে আসছে, মানে there is always ways to get rich quick. হ্যাঁ, আমার কাছে একটা বিকম মানে বিকম না বিএসসি ইকোনমিক্স, সে এসে বলছে আমি এখানে কেন কাজ করব, আমি তো ইজিলি 30-40 হাজার টাকা মাইনার চাকরি পেয়ে যাব, আমার এইসব শিখে এত কিছু করে কি হবে। হ্যাঁ, সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে গেট রিচ কুইক। হ্যাঁ, বলছে অমুকে তো কানাডা চলে যাচ্ছে, ও সেই পার্টিকুলার কমিউনিটিতে যারা ইজিলি কানাডা চলে যাচ্ছে কি অস্ট্রেলিয়া চলে যাচ্ছে, কিসে যাচ্ছে আমি এখন বোঝাতে পারি, বোঝাইও, কিন্তু সবসময় যে সে বিশ্বাস করছে তা তো না, সে মনে হচ্ছে না হোয়াটস রং উইথ দিস পিকচার। না, এটা 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 একটা খুব ভালো কথা বলেছি, যে মানে অনেক ছেলে পেলে হয়ে গেছে কি, যারা একটা হয়তো বিটেক ডিগ্রি করেছে, তারপর দেখছি যে তার এর আগে পূর্বসূরীদের মধ্যে কয়েকজনই হয়তো কানাডা বা ইউএসএ তে এসে ঘুরে বেড়াচ্ছে, নায়িকার ফটো পোস্ট করছে, ওদের ধারণা হয়ে গেছে ওদেরও যেহেতু বিটেক ডিগ্রি আছে, আমারও যেহেতু বিটেক ডিগ্রি আছে, আই এম এন্টাইটেলড টু দ্যাট লাইফ। এবার সে কিন্তু প্রশ্ন করছে না দ্যাট ইজ সামথিং কল গসিয়ান ডিস্ট্রিবিউশন, যে 1 বা 2% ছেলেগুলো অ্যাকচুয়ালি তাদেরই ইনস্টিটিউট থেকে কেরিয়ারের টপে উঠেছে, তারা যে পরিশ্রমটা করেছে, তারা যে শিখেছে সেটা দেখতে পাচ্ছে না। ওরা দেখছে ওরও বিটেক ডিগ্রি, আমারও বিটেক ডিগ্রি, এটাকে অ্যাকচুয়ালি এখন আমরা বলি ক্রিডেন্সিয়ালিজম। আমাদের আমেরিকা বলছি ক্রিডেন্সিয়ালিজম, ওদের বিশ্বাস যে ওরা এন্টাইটেল বিকজ দে হ্যাভ দ্যাট। বল বল। সেই
সেই একজন ইয়ে করছে, মানে খুব ইন্টারেস্টেড যে আইআইএম থেকে কোনো একটা সার্টিফিকেট কোর্স নেবে, 5 লাখ টাকা 10 লাখ টাকা, অবভিয়াসলি একটা মধ্যবিত্ত করে 5 লাখ টাকা 10 লাখ টাকা স্টিল ইজ গুড অ্যামাউন্ট অফ মানি। তারপরে আমার কাছে কালকেই আমার আত্মীয় একজন ফোন করছিল, ও অলরেডি এরকম দুটো কোর্স করেছে, জেনারেল ম্যানেজমেন্ট, এই একটা 5 লাখের একটা 10 লাখের আইআইএম থেকে, দুটো আইআইএম থেকে, এন্ড ইয়েট অ্যাবসলিউটলি নো লাক গেটিং ইন দ্য ইন্ডাস্ট্রি। হ্যাঁ, এটা কিন্তু আমি বারবার করে বলি, অনেকে আমাকে প্রশ্ন করে স্যার এই ডিপ্লোমা করব, এই সার্টিফিকেট করবো, এই বিটেক করবো, এটা আপনার অংশুমানের কথা শুনুন। এই জিনিসটা আমি বারবার করে বলে আসছি, ওই রকম সার্টিফিকেট ডিগ্রিকে কেউ গুরুত্ব দেয় না। মেন জিনিস হচ্ছে যদি তুমি সেলস করতে চাও, তোমাকে রিয়েলি কোনো সেলসের জবে একদম কলেজ লেভেল থেকে ইন্টার্নশিপ করতে হবে, কাস্টমারের সাথে কথা বলতে হবে, মার্কেট বুঝতে হবে। 5-6 বছর লাগে একটা ভালো সেলস তৈরি হতে। হ্যাঁ বলো। সেম উইথ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একটা ভালো যদি এক্সপেরিয়েন্স থাকে, একটা যদি ভালো ক্যাপাবিলিটি থাকে, হাউ মাচ ডাজ ডিগ্রি ম্যাটার? আমি এক্সটেন্সিটিতে কাজ করতাম, ওটার যে চিফ আর্কিটেক্ট ছিল কোম্পানির, সেই ছেলেটা বোধহয় ক্লাস 8 পাস, ইউরি জভনিরভস্কি, and he was doing perfectly fine. না, এটাই অংশুমান, এটাই হয়ে গেছে সমস্যা। দেখ, আমরা ইউএসএ তে আমি যেসব মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে কাজ করেছি, ম্যাক্সিমাম হচ্ছে সব হাই স্কুল পাস আউট এবং বিটেক ড্রপ আউট। এক্স্যাক্টলি। এবং প্রত্যেকেই খুব হাই ফাই স্যালারি পায়। মজার ব্যাপার হচ্ছে আমেরিকাতে যারা বিটেক পাস করে ডিগ্রি ইঞ্জিনিয়ার, ম্যাক্সিমাম হচ্ছে ক্লারিক্যাল ইঞ্জিনিয়ার হয়। ইউ হ্যাভ সিন দ্যাট প্রবাবলি দিস কালচার আউট হিয়ার। আর যারা অ্যাকচুয়ালি বড় হয় তারা একদম পিএইচডি করে বড় লেভেলের মানে একাডেমিক রিসার্চ চলে গেছে। এই হচ্ছে আমেরিকার স্পেকট্রাম। এবার আমাদের ভারতে যে বিটেক ডিগ্রি দিয়ে যে সব ইঞ্জিনিয়ার গুলো তৈরি হচ্ছে আইটিতে, ওদের তো বিটেক ডিগ্রি লাগে না, ক্লাস 8 পাস বিদ্যাতেই চলে যায়। বা ক্লাস 8 বেশি দরকার নেই যে আইটিতে ম্যাক্সিমাম সফটওয়্যার জবের জন্য। সেটা অনেকে কিন্তু জানে না, তার কারণ হচ্ছে সেটা হলো একটা ইন্ডাস্ট্রি ধসে যাবে। এবং একটা ভালো জিনিস বলবো, আজকে মাহিন্দ্রা বা টিসিএস এর মতো কোম্পানিগুলো কিন্তু এটা ওপেনলি অ্যানাউন্স করছে যার ডিগ্রির দরকার নেই। কিন্তু আমার কাছে এটা কমপ্লেন আছে যে টিসিএস ইনফোসিসও দেখা হয় যে হায়ার সেকেন্ডারিতে 80% বিটেক ডিগ্রি আছে কিনা। আমি বলবো এটা সত্যি নয়। আমি লাস্ট যেটা দেখেছিলাম, এখন কিন্তু ওরা কমার্স গ্রাজুয়েটদের জন্য, বিএসসিদের জন্য বহুদিন আগে ওপেন করে দিয়েছে, এবং কমার্স গ্রাজুয়েটদেরও নাই। আর আমাদের মতো স্টার্ট আপ কোম্পানি যারা আছে, আমি তো বলে দিয়েছি এখানে ওসব ডিগ্রি কেউ দেখবেই না। সোজাসুজি দেখবে যে তুমি প্রোগ্রামিং জানো কিনা। প্রচুর স্টার্ট আপ কোম্পানি এখন কলকাতায় আছে যারা সফটওয়্যার, কেউ দেখবে না। বল না, ইনফ্যাক্ট একটা কোম্পানিতে আমি কদিন আগে অব্দি কনসালটেন্ট হিসেবে ছিলাম, কনসালটেন্ট আর্কিটেক্ট, তো সময় হচ্ছিল না। তো সেখানে যে ছেলেটা মেইন প্রোগ্রামিং এর কাজ করছে, সেও ওরকমই বিকম, ওরকম একটা কিছু, বিকম কি বিএসসি, কিন্তু সেই ছেলেটা সবকিছু ধরে রেখেছে। সে গত প্রায় 14-15 বছর ধরে ওখানে কাজ করে যাচ্ছে। মানে কলকাতায় তুই যদি ম্যাক্সিমাম এইসব ছোট ছোট কোম্পানিগুলো দেখিস না, সব জায়গাতেই তাই দেখবি কোথাও একটা বিকম বিএসসি পাস করা ছেলে কিন্তু প্রচন্ড বুদ্ধিমান, হয়তো ফ্যামিলি কন্ডিশন খুব বাজে ছিল বলে বিটেক ডিগ্রিটা করতে পারেনি, তো ভীষণ ইন্টেলিজেন্ট ছেলে, সেই শিখে এক একটা ছোট কোম্পানিগুলো টিকে রেখেছে। এটা মানে কলকাতা কেন, ব্যাঙ্গালোর, অনেক জায়গাতেই এটা দেখতে পাবে। কিন্তু মুশকিল হচ্ছে কি, এই যে যারা বিটেক ডিগ্রি গুলো করতে আসছে তো মধ্যবিত্ত ফ্যামিলি গুলো থেকে, এদের দেখ, আমার তো যে এক্সপোজারটা আছে তাদের বা আমাদের তো সেই এক্সপোজার নেই, ফলে তারা এই ডিসিশনটা নিতে ভয় পায়। হ্যাঁ, এখন এই বাবা মাদের মধ্যে, ইনক্লুডিং কলেজের টিচারদের মধ্যে, যে যত আমরা ডিগ্রি করতে পারবো তত ভালো, এটাকেই বলছে ক্রিডেন্সিয়ালিজম। এবং একটা বুঝছি না যেগুলো না একটু চেঞ্জ হচ্ছে। আমি এই জীবন জীবিকাটা খোলার পর থেকে অ্যাকচুয়ালি প্রচুর কমেন্ট পাচ্ছি, মানে ওই আর কি এমএসসি ডিগ্রি নিয়ে, এমএ ডিগ্রি নিয়ে বুড়ি বুড়ি বেকার বসে আছে, বিটেক ডিগ্রি নিয়ে বেকার বসে আছে। তো আমি এই লাস্ট 6 মাস ধরে অনেকটা পরিবর্তন করতে পেরেছি, যে বিভিন্ন এক্সাম্পল দিয়ে চোখের সামনে দেখো। তোর ইন্টারভিউটা খুব কাজে আসবে। তো তুই যদি এই ব্যাপারে কিছু গল্প বলিস, যে তোর এই যে রিলাসো সফটওয়্যার সময় যাদেরকে তুই নিজে হাতে তৈরি করেছিস, তুই হয়তো কিছু বিটেকও পেয়েছিস, বিএসসিও পেয়েছিস, বিকমও পেয়েছিস, তুই বল যে এটা শিখতে গেলে, যেটা ছেলেরা যখন আসবে তাদের অ্যাটিটিউডটা কি দরকার, ব্যাকগ্রাউন্ডটা কি দরকার। মানে আমার তো মতে তো সফটওয়্যারটা হচ্ছে অল অ্যাবাউট অ্যাটিটিউড, অ্যাটিটিউড এবং মেন্টাল। হ্যাঁ, মানে ফান্ডামেন্টাল শেখার একটা খিদে থাকা চাই, লট অফ কিউরিওসিটি, শেখার খিদেটা থাকা চাই। আর সফটওয়্যার ভালো তৈরি করতে গেলে, একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে সবসময় মাথায় একটা দেয়ার শুড বি আ সেন্স অফ পারফেকশনিজম, যে আমি জিনিসটাকে ভালো করব, কিভাবে আমি ইমপ্রুভ ভাবে করব, যেন তেন প্রকারে না করে আমি যেন জিনিসটাকে একটা প্রপার ভাবে করি, একটা প্রপার ডিজাইন দিয়ে করি। অ্যান্ড ইটস অফেন দ্য হার্ড ওয়ে। আমি একটা ভালো জিনিস করতে গেলে আমাকে প্রতিটা মডিউল করলাম, সাথে একটা ডকুমেন্টেশন করলাম, তাহলে কি হচ্ছে, পরে আরেকটা ছেলে কেন, নিজেও যখন আমি 2 মাস বাদে দেখতে যাচ্ছি, আমার নিজের কাজে আমি 1 মাস বাদে দেখতে গেলে মনে হয় যে উইদাউট ডকুমেন্ট যে আমি কি করেছিলাম, কেন করেছিলাম। ফান্ডামেন্টাল থিং, এই যে ধৈর্যটা, দিস
this attitude, this mentality যে I'll have to put in the hard work. It's not just smart work. ডিসিপ্লিন। আমার এখানে একটা অংশমান আমি একটা আগে একটা সম্রাটের একটা পডকাস্ট আছে, একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে ইন্ডিয়ান সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে, যে সমস্যাটা কি আমেরিকান ফ্যামিলিতে বাচ্চারা যতটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে বড় হয়, ইন্ডিয়ার ফ্যামিলি তো ডিসিপ্লিন খুব কম, যার জন্য এই ডিসিপ্লিন না থাকলে তো ইঞ্জিনিয়ারিং হয় না। এটা কিন্তু খুব বড় কথা যে বেসিক্যালি যারা ভারতের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছে, এই যে তুই যেটা বললি ল্যাক অফ ডিসিপ্লিন, এটা কিন্তু একটা কালচারাল ব্যাপার। কিন্তু আমি একটা জিনিস দেখেছি, এই বাঙালি ছেলে মেয়েরা বাংলার বাইরে গেলে, এরাই যদি ইনফোসিসে যাচ্ছে ব্যাঙ্গালোরে কি হায়দ্রাবাদে কি আউট অফ ইন্ডিয়া, তারা কিন্তু অনেক ইমপ্রুভড অ্যাকশন করে। জগৎটাকে ওদের একটু দেখা দরকার। কিন্তু বাংলার মধ্যে বাঙালি, সেটা নিয়ে আমি অনেক ভেবেছি, সেটা নিয়ে আমার একটা উত্তর আছে। আমি জানি না তুই কি কারণ ভেবেছিস, তোর কারণটা আমি শুনতে ইচ্ছে করি। আমার যেটা বক্তব্য, এটা কিন্তু বাঙালি নেই, এটা সব ক্ষেত্রেই হয়। যেমন রাজস্থানে যেসব মারোয়ারিরা মারোয়াড়ে থাকে আর কি, তারা কিন্তু ব্যবসায়ী না, তারা কিন্তু যখন তারা সেই মারোয়াড়ের এই রাজস্থানের বাইরে এসে কলকাতা এইসব জায়গায় সবার ধারণা যে মারোয়ারিটা বড় ব্যবসা, কিন্তু আমাকে একটা মারোয়ারি বলেছিল তুমি যদি আমার মারোয়াড়ে যাও ওখানে কি দেখবে কোনো ব্যবসা করছে না লোকজন, অত সত্যি। বাঙালিরাও যখন ব্যাঙ্গালোরে দিল্লি সব জায়গায় যাচ্ছে তারা হার্ড ওয়ার্কিং করে, এর একটা কারণ আছে। কারণটা আমি যেটা দেখেছি সেটা হচ্ছে এই যে যখন তারা বাংলার বাইরে বেরোচ্ছে, বা এটা বাঙালি কেন সব জাতির জন্যই সত্যি, সব জাতির জন্য বেরোচ্ছে, একটা বিদেশে আমরা আছি তখন একটা নিজেকে প্রশ্ন করতে ইচ্ছা করে। আচ্ছা আমি যে একটা নিজেদের আত্মীয় স্বজন পরিবেশ ছেড়ে বিদেশে আছি, একটা কারণ তো আছে। সেই কারণটা হচ্ছে যে জব এক্সিলেন্স বা কেরিয়ার এক্সিলেন্স। হ্যাঁ, সুতরাং সেই কারণে আমি আছি। তো সেই জন্য লোকে একটা নিজেদের কেরিয়ার এক্সিলেন্সের পেছনে একটা সময় দেয়। সমস্যা যেটা হচ্ছে কলকাতায় যারা আছে, বিশেষত বর্তমানে যারা আছে, ম্যাক্সিমাম এক ছেলে মেয়ে, শুধু বাবা মা না, তাদের বাবা মা কাকা মামা পিসি পিসিমাকে টেক কেয়ার করতে হচ্ছে, প্রচুর ফ্যামিলি অব্লিগেশন কিন্তু চলে আসছে। তো তুই আমার থেকে ভালো জানিস। এবং যার জন্য আমি যেটা দেখতে পাচ্ছি যে তারা যে খুব একটা ক্যারিয়ার ফোকাস হওয়ার সুযোগও পাচ্ছে তাও না, আর সেই মেন্টালিটিটাও তৈরি হচ্ছে না। তাদের ধারণাটা কি, তারা তো ওই ডিফারেন্সটা দেখতে পাচ্ছে না, না যে আমি একটা কলেজে লাইফে থেকে এসে যে মানে প্রত্যেকটা একটা গয়ঙ্গচ্ছ লাইফ, সেখান থেকে একটা এসে যে এখানে কেরিয়ারের ক্ষেত্রে একটা ফোকাস এবং এক্সিলেন্স দরকার, সেটা দিতে পারছে না। সেই জন্য আমি সমস্ত বাঙালিদেরই বলবো যে অ্যাকচুয়ালি একটা স্টেজে 2-3 বছর 4 বছর সবসময় মানে পুনে ব্যাঙ্গালোর একটা প্রফেশনাল জায়গায় করে কলকাতায় ফেরা উচিত। যদিও এটা সত্যি যে ওখান থেকে আর কেউ ফিরতে চায় না, ফিরে বলে স্যার ফিরেছিলাম, সমাজ কলকাতার কালচার দেখে আবার পালিয়ে গেছে। মানে প্রচুর ছেলে পেলে হয়েছে যারা অ্যাকচুয়ালি পুনে ব্যাঙ্গালোর থেকে কলকাতায় কাজ করতে এসেছিল, তারপর মানে এখানকার ওয়ার্ক কালচার দেখে পালিয়ে গেছে। এবার এটা তুই কিরম দেখেছিস বল? অ্যাকচুয়ালি কলকাতায় ভালো ছেলে মেয়ে সহজে থাকতে চায় না, এক নম্বর কারণ বাইরে অপরচুনিটিটা বেটার পায় তারা। আর তারাই থাকে কলকাতায় যাদের বাবা মা বা এরকম কোনো কারণে তাদের থাকতে বাধ্য হয়, তারা থাকে। ইন জেনারেল সেটার জন্য কি হচ্ছে, কলকাতার থেকে একটা ভালো পরিমাণে বা পশ্চিমবাংলা থেকে ব্রেন ড্রেন হচ্ছে। আর লাস্ট আই উড সে 40-50 PS, মানে ভীষণ বাজে অবস্থা ব্রেন ড্রেনের। আমার মনে হচ্ছে ইটস নট জাস্ট হোয়াট ইউ সেড, দ্যাটস আ ভ্যালিড ফ্যাক্টর, বাট আই থিংক দ্যার ইজ সামথিং মোর, একটা ওয়ার্ক কালচার। ইফ ইউ গো টু দ্য কোম্পানিজ ইন টেক দ্য এমএনসিস, আমি যদি কলকাতায় তাদের যে কালচারটা দেখি, যতটা পিএনপিসি, যতটা মানে কাজের প্রতি মনোযোগ কম, সেই একই লোকজন কিন্তু বা একই কালচার আমি যদি ইনফোসিস ব্যাঙ্গালোরে দেখি বা অন্যান্য জায়গায় দেখি ইন ইন্ডিয়া, তো ওয়ার্ক কালচার ইজ ডিফারেন্ট। এতটা পিএনপিসি, এতটা নেগেটিভিটি আমার মনে হয় একটু যেন বেশি আমি কলকাতায় পাই। কারণ আমি প্রফেশনালি কলকাতায় কাজ করেছি, ব্যাঙ্গালোরে কাজ করেছি, বাইরে সিলিকন ভ্যালিতে, নিউ ইয়র্কেও ছিলাম অল্প সময়। কিন্তু এইরকম অদ্ভুত একটা কালচার, somehow I feel it's kind of hurting us, and the reasons are all clear to you and me. না, তো একটা আমি এখানে পজিটিভ মেসেজও দিতে চাই। আমি নিজে কিন্তু আমার টিমের ওয়ার্ক কালচার নিয়ে খুবই সন্তুষ্ট অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে। মানে আই ডোন্ট হ্যাভ এ কমপ্লেন। আমার ছেলেপেলেরা কিন্তু প্রচন্ড কঠিন পরিশ্রম করে খুব কঠিন প্রোডাক্ট খুব শর্ট টাইমে দিয়েছে। আই হ্যাভ এ প্রবলেম উইথ দ্য ডিসিপ্লিন, ডেফিনেটলি সেটা তো কিছু করার নেই, কালচারাল ফ্যাক্টর। কিন্তু আমি পরিশ্রম নিয়ে আমার ইয়ে নিয়ে কোনো আপত্তি নেই। আমি যেটা বুঝেছি অ্যাকচুয়ালি ওভারঅল, বাঙালিদের একটা মোটিভেশন দিতে হবে, একটা এম দিতে হবে। বাঙালিকে তুই টাকা দিয়ে মোটিভেট করতে পারবি না। ম্যাক্সিমাম সময় মোটিভেশন হচ্ছে যে তুমি একটা বৃহত্তর, কারণ কি ছোটবেলায় একটা বাঙালি নেতাজিকে দেখে বড় হচ্ছে, বিবেকানন্দকে দেখে বড় হচ্ছে, একটা ত্যাগের আদর্শ নিয়ে বড় হয় মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা।
তাদের কাছে না ওই যে মনিটারি কেরিয়ার অবজেক্টিভ এবং কেরিয়ার এক্সিলেন্স দিয়ে বলে তুই কাজ বার করাটা মুশকিল আছে। আমি দেখেছি তাদেরকে যদি একটা বৃহত্তর আদর্শ দেওয়া যায় যে দেখো তুমি যে একটা ইঞ্জিনিয়ার হিসেবে একটা বৃহত্তর আদর্শ সার্টিফাই করতে পারো, যে সেটা অনেকভাবে আসতে পারে, যে কলকাতা থেকে একটা প্রোডাক্ট বানাচ্ছ, একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি তৈরি করছো যেটা দেশের জন্য দরকার, ওরা যদি বৃহত্তর, বাঙালি যদি বৃহত্তর ক্ষেত্রটা বুঝতে পারে, আমি দেখেছি কিন্তু তারা বেশ মোটিভেটেড হয়ে কাজ করে। তো আমার এখানে একটু আমার মনে হয় যে একটু মানে সার্ভিস ইন্ডাস্ট্রিতে তারা সেই মোটিভেশন ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি পায় না বা কানেক্ট করতে পারে না। এগ্রিড এগ্রিড কিন্তু এখানে যেটা, দ্যাট ইজ এ পজিটিভ সাইড, বাঙালিরা ইন্সপায়ার্ড হয় অ্যাবসলিউটলি। নেগেটিভ সাইড হলো মানে কালচার অ্যারাউন্ড দেম, ওয়ান অফ দ্য থিংস উই ডিসকাস যে এত কেন খাটবো, এত কি আমার করে হবে, অমুকে তো টিসিএস ইয়ে করছে। হ্যাঁ, একজন এসে বললো যে না স্যার আমার জীবনের প্রধান লক্ষ্য হলো টিসিএস এ কাজ করা। হ্যাঁ, সো ইউ সি দেয়ার আ ভেরি, কিন্তু হ্যাঁ, হ্যাভিং সেড দ্যাট আমার এখন যে টিমটা আছে, টাচউড, দে আর ওয়ার্কিং রিয়েলি হার্ড, আমরা অনেকটা ডেভেলপ করেছি এন্ড থিংস আর বাট দ্য থিং ইজ দ্যাট যে we had to work hard to recruit this team, we had to work hard to keep this team, but আমি বলছি ইন জেনারেল আমরা যদি দেখি, আমরা যদি একটা অ্যাভারেজ ছেলেকে এখান থেকে নিতে যাই ভার্সেস আমি একটা অ্যাভারেজ ছেলেকে সিলিকন ভ্যালি থেকে নিতে যাই, হায়ারিং ইজ মাচ ইজিয়ার দেয়ার as compared to here or even in Bangalore. So that's the point I am making. Having said that, yes, and I think hold the thought for a moment. I think there is one solution that comes to my mind. What they need is some kind of a good finishing school that gives them the correct attitude, the correct approach to getting in the industry. এবং আনফরচুনেটলি বাঙালিরা এখন at this point আগের থেকেও মানে ইভেন 10 years ব্যাকের থেকে আমি দেখছি যে আরেকটু বেশি যেন মানি সেন্ট্রিক হয়ে পড়ছে, আরেকটু বেশি ইয়ে হয়ে পড়ছে, and maybe it is being too close to the scenario that could be a distortion of view, but ওই জায়গাটা চলে আসছে আর একটু বেশি. I think things have deteriorated in the last 10 years. It hasn't improved. And I'm not getting into any other reason for it, but simply just looking at from ground zero, it seems that is the case. Having said that, the positive side is যে আমার মনে হয় যে with a little amount of training, little amount of proper guidance, এই ছেলেমেয়েগুলোর মধ্যে থেকে we can get a lot of gems. I see a lot of hope. এটা তুই যেটা ফিনিশিং স্কুলের কথাটা বললি, আমি অ্যাকচুয়ালি ক্র্যাকিং আইটি জবস বলে লাস্ট 2 বছর ইনিশিয়েটিভটা করেছি, যেটা এখন জীবন জীবিকায় কনভার্ট হয়েছে। তো আমার এক্সপিরিয়েন্সটা তোকে বলি, ওই একই ব্যাপার তুই যেটা বললি, যে আমারও ধারণা ছিল যে যদি এদেরকে নিয়ে অ্যাটিটিউডটা চেঞ্জ করিয়ে কিছু করা যায়, ঠিক আছে। আমি যার জন্য বিদেশ থেকে জোসেফ বলে একজন ট্রেনারও নিয়ে করেছিলাম অনলাইনে ছেলে মেয়েদেরকে শেখানোর জন্য, এবং বিনা পয়সায় অর্গানাইজ করা ছিল, প্রায় 2000 ছাত্র নিয়ে স্টার্ট করা হয়েছিল। একটা সমস্যা, আমি যেটা ওটা করতে গিয়ে আমি অ্যাকচুয়ালি জীবন জীবিকা করার ইন্সপিরেশন পাই, আমি যেটা দেখলাম অ্যাকচুয়ালি কিন্তু প্রবলেমটা খুব ফান্ডামেন্টালি ডিপার প্রবলেমটা যেটা হচ্ছে, ইঞ্জিনিয়ারিং তো একটা কমন সেন্স, তুই জানিস যে একটা ছেলে যদি কমন সেন্স থাকে, তুই ক্লাস 4 এর ছেলেকেও সফটওয়্যার শেখাতে পারবি যদি কমন সেন্স থাকে। একদম প্রবলেমটা যেটা হয়ে গেছে, সবারই এখন একটা করে ছেলে ম্যাক্সিমাম, হুইচ ইজ পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড, যে বিশাল সমস্যা। এটা নিয়ে আমরা করবো, কারণ তুই এটা নিয়ে একটু তো পাবলিকলি বলেছিস, আমি একটু পাবলিকলি বলতে ভয় পাই, মহিলারা আমার দিকে তাড়া করবে পরে গেছে। তো ঘটনাটা হচ্ছে এই যে এর যে ইল এফেক্টটা বুঝতে পারছে না। এবারে এক সন্তান, তার উপর বাবা মায়ের সমস্ত প্রত্যাশা, বাবা মা ম্যাক্সিমাম সময় হচ্ছে অর্ধশিক্ষিত, অতএব বুঝতে পারে না যে ছেলে মেয়ের জন্য কি ভালো হবে, তাকে 7-8টা টিউশনি দিচ্ছে, অথচ ছেলেটার মধ্যে যে ন্যাচারাল কিউরিওসিটি আছে, তার যে মনে বিভিন্ন প্রশ্ন আছে, সেগুলোর উত্তর দিচ্ছে না। আরো মারাত্মক ব্যাপার, তার খেলাধুলা শরীরচর্চার কোনো সিন নেই, খাওয়া দাওয়ার ঠিক নেই। ফলে আমি যেটা ওয়াচ করলাম যে এই ছেলেগুলোকে ফিনিশিং স্কুলে দিয়ে কি করবো, এদের তো কমন সেন্স কিউরিওসিটি যেগুলোর জন্য একদম ভালো ওয়ার্কার হয়, সব তো ধ্বংস করে দিচ্ছে একদম এই এতগুলো টিউশনি আর এই দিয়ে, রাইট? তো সেটার জন্য আমি জীবন জীবিকাটা স্টুট করেছিলাম, যে তুই তো ফিনিশিং কাদেরকে করবি, তুই যখন তোকে যখন পৌঁছাচ্ছে তাদের মাথা ভর্তি ইট, মাথা ভর্তি ঘিলু নেই, তুই কি করবি, ডেড অলরেডি। এই ব্যাপারটার একটা ফান্ডামেন্টাল কারণ কিন্তু আমি একমাত্র দেখেছি ফেসবুকে, তুই শুধু লিখেছিস যে একটা বাবা মাকে যেরকম এক সন্তান করছি, ইটস অ্যাকচুয়ালি কার্স অন দ্যাট চিলড্রেন। এবং এটা যে তুই কত সত্যি কথা বলছিস আমি অন্যদেরকে বোঝাতে পারবো না, বিকজ আই সি দ্যাট, যে একটা ছেলে মেয়ে তার উপর পুরো প্রত্যাশার চাপ চাপিয়ে দেওয়া হচ্ছে, তাকে সমস্ত জায়গায়
ইজ ভেরি ব্যাড, বিকজ না সে ফ্রিডম পাচ্ছে, না সে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে, তাকে একদম পুরো মানে এভরিথিং দ্যাট হ্যাপেনিং টু দ্যাট ওয়ান সিঙ্গেল কিড ইজ ব্যাড। এটা নিয়ে তুই বল, তুই তো মানে ভীষণ ভোকাল এই ব্যাপারটা। দেখ, যেটা আমরা আগেই ডিসকাস করলাম না, যে আমার বাড়িতে মায়ের শরীর খারাপ হয়েছে, এক সন্তান হলে অ্যাজ এ সন্তান তোকে দেখতে হবে, ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ দ্য পিপল হু আর ডিপেন্ডেন্ট অন ইউ, দ্যাট গোজ উইদাউট সেইং। কিন্তু অ্যাবসলিউটলি জিরো সাপোর্ট, ইট ডাজন্ট ইভেন ম্যাটার ইফ ইউ হ্যাভ মানি। আমি বাইরের থেকে এসেছি, অবভিয়াসলি আই ওয়াজ গুড অন দ্যাট ফ্রন্ট, কিন্তু আমি জানি না কোন ডাক্তারকে দেখাবো। ডাক্তাররা কলকাতায় মানে ইটস হরেবল সিচুয়েশন। মানে আমি তো নিজে জানিস, আমার মাকে নিয়ে লাস্ট 1.5 বছর প্রচন্ড হয়েছে। আই এম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স কলকাতা মেডিকেল সিচুয়েশন। পেশেন্ট পার্টি মানে দে আর লাইক, মানে রাস্তার নর্দমাকে আমরা বলতে পেরেছি বালিকা বকরা পাঁঠা আর কি, মানে পুরো পাঁঠা আর কি বসে আছে, এবার তাকে কাটতে হবে। হ্যাঁ, এবার মানে হাসপাতালে যাওয়া, নার্সিং হোমে যাওয়া, এটা মানে পরম অভিশাপ। কিন্তু কি না, কাউকে যদি পাওয়া যায় যে আমি তার সাথে একটু কথা বলতে পারি, একটা ভাই বোন থাকলো, তার সাথে ঝগড়া হতে পারে, এই হতে পারে, একটা ডিসকাস করা, একটা মানে শেয়ার্ড রেসপন্সিবিলিটি, দ্যাট টেকস এ লোড অফ আ পারসন। একটা মানুষ, however talented one can be, you have a limited bandwidth in a day. আর মাথায় যদি চিন্তা থাকে যে একটা মানুষ অসুস্থ, সে কষ্ট পাচ্ছে, আমি কিছু করতে পারছি না, you cannot really focus on profession or anything else. তখন সবসময় মনে হয় যে what can I do, how do I find a solution, and often you don't get anyone to ask and any road to find a solution. মানে একে তো ডাক্তারদের তাদের এত বেশি সে অন্য কিছুতে চিন্তা নেই, প্লাস দে ডোন্ট কিপ দেমসেলস আপডেটেড, এন্ড ইফ ইউ সে সামথিং ইট হার্টস দেয়ার ইগো। হ্যাঁ, সো ইট মনে হচ্ছে যে না, আমার ডোমেনে উনি কে এসছেন। আর এখন তো লোকজন বলে গুগলে দেখেছো নাকি, আমাকে বলার সাহস পায়নি, বাট মানে দ্যাট হ্যাজ বিকাম দ্য নর্ম। থিং ইজ, when you are a single child, there is absolutely no one to back you up. আর আগেকার দিনে যারা বিয়ে করেছে, ইভেন ইয়োর মানে আমাদের জেনারেশন, আমি ইয়োর বলছি, ম্যারেজ আর ফর এভার কাইন্ড অফ থিং। কিন্তু এখন তো ম্যারেজ আর নট ফর এভার। আর আমাদের জেনারেশনে অনেক সময় সেটা হয়নি, দ্যাট ইজ অলসো ট্রু। আর এখন তো ম্যারেজ ক্যান লাস্ট ইভেন জাস্ট ফিউ ডেজ, ফিউ মিনিটস, অ্যান্ড ফর মি লেস দেন আ মিনিট, নট ইভেন আ মিনিট। তো issue is, with that situation, you don't get anyone to be on your side. And who helps you? Where do you seek advice, guidance, shared responsibility? এক সন্তান, সে doesn't matter DPS এ পড়ুক কি MIT তে পড়ুক, is just a single child, as opposed to any other culture which has a 10 competing childs, they are fighting in unison. It doesn't matter how good your single child is, how much you have spent on his education, you won't be able to cope up. You cannot cope up with the raw manpower. কিন্তু অংশুমান, এক্ষেত্রে এটা প্রশ্ন যেটা তুই বিভিন্ন সময় ফেসবুকে লিখেছিস, যে ভারতীয় দর্শন, বেদান্ত দর্শন তোকে প্রচুর হেল্প করেছে তোর এই ট্রেসটাকে ডিল করা নিয়ে। এটা নিয়ে যদি বলিস, কারণ এই ট্রেসটা কিন্তু আজকে ঘরে ঘরে প্রতিটা ছেলে মেয়ে যাদের সিঙ্গেল চাইল্ড, এবং তুই তো তাও ভালো যে একটি বাবা মাকে সেবা করার সুযোগ পেয়েছিস, কাছে পেয়েছিস, সেখানে তো অনেকেই আছে মানে যারা, আমি আর বলতে চাই না সেগুলো খুব বিতর্কিত ব্যাপার স্যাপার হবে, কিন্তু লেটস জাস্ট স্টে পজিটিভ যে বেসিক্যালি এই যে তুই বেদান্ত দর্শনকে আমি বলবো অবলম্বন করে যে তুই যে নিজের মধ্যে বাঁচার যে রসদ পেয়েছিস ইভেন ইন ডিফিকাল্ট টাইম, এইটা আমি ডেফিনেটলি শুনতে চাই। বেদান্তের মূল যে জিনিসটা, যেটা বলা খুব সোজা কিন্তু লাইফে উপলব্ধি করতে অনেকটা সময় লাগে, যে আলটিমেটলি উই অল ডাই, আমাদের দেহটা শেষ হবে, আমরা শেষ হব না। That fundamental concept sounds very simple. People cannot accept easily. But once you closer to accepting the basic reality that yes, I won't die, but my body can be destroyed. It can, be destroyed at any time. That gives you a whole different perspective. Having said that, তাতে কি আমি মায়ের কষ্ট নিয়ে আমি দুঃখ পাইনি? চোখের সামনে একটা ভালো মানুষ কষ্ট পেলে, শরীর খারাপ নিয়ে প্রচন্ড কষ্ট হয়।
কিন্তু আস্তে আস্তে স্লোলি হোয়াট হ্যাপেন্স ইজ হোয়াট রিয়েলি হেল্প মি ইজ আমি যখন সেই বিচারে বেদান্ত বিচারে আমি মনটাকে দিতে পারি দেই, তখন মন থেকে সমস্ত দুঃখ কষ্ট চলে যায়, মন শান্ত হয়ে যায়, না ডিপ্রেশন আসে না কষ্ট আসে। তো there is a way in which we can realize, and it's not a trick, it's not a technique, it's a stark realization of the underlying truth. এবং এটার জন্য যেটা সাধারণভাবে আমাদের বেদান্তে বলে যে তিনটে স্টেপ: স্মরণ, মনন, নিধিধ্যাসন। স্মরণ মানে আমরা বইগুলো পড়লাম, হ্যাঁ, শাস্ত্রের বইগুলো পড়লাম, পড়ে তারপর মনন করা, সেটা নিয়ে আমরা বিচার করতে আরম্ভ করলাম, ইজ ইট ট্রু অর নট, সত্যি কি অসত্যি কি, হ্যাঁ, হোয়াটস দ্য রিয়ালিটি, এবং সেটা যুক্তি দিয়ে। দ্য কি থিং অ্যাবাউট বেদান্ত ইজ ইউ ডোন্ট হ্যাভ টু বিলিভ এনিথিং। আমি নাস্তিক হতে পারি, আমি আস্তিক হতে পারি। ইউ প্রুভ এভরিথিং, ইউ জাজ এভরিথিং, অ্যান্ড দেন you come to the realization, and once you come to the realization, then the world takes a whole different meaning. তখন এই যে মনের যে দুঃখ, যে হিউজ প্রেশারটা, হিউজ যে যন্ত্রণা, সেই যন্ত্রণাগুলো লাঘব হয়ে যায়। ইভেন একটা মানুষ যদি মুহূর্তের জন্য সে আনন্দের আস্বাদন পায়, তার কাছে জগতের কোনো আনন্দেরই মানে তার একটা কিঞ্চিত কণা মাত্র নয়। এটা সত্যি, এটা শুধু বইপত্রে লেখা নয়, এটা নিজের জীবনে উপলব্ধি করা যায়। And that fundamental truth, once you get that kind of feeling, once you get that kind of realization, তখন যেন একটা জগতের একটা যে the facade of the world, fundamentally it gets broken. এবার একটা গাছের শিকড় যদি কেটে দেওয়া যায়, গাছে যতই উপরে জল দেওয়া যাক, যতই মানুষ আমরা দুঃখ করি বা এই করি, fundamentally you know that it is not real. And that stark realization, that protects you against all the travels of nature, all the pain, all the, you know, the everything that nature can throw you at you and beyond. So Vedanta, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি সবাইকে স্মরণ করে দিতে চাই, আমিও একই কারণে বেদান্তের শরণাপন্ন হই, যে এসেনশিয়ালি লাইফ ইজ ফুল অফ স্ট্রাগল। যেভাবেই হোক না কেন, সব লাইফ ইজ ফুল অফ স্ট্রাগল, কোনো লাইফ নেই যা স্ট্রাগল নেই, এবং লাইফ উইল থ্রোজ দোজ পেন অ্যাট ইউ। এবং এই যে মেকানিজমটা আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমার যে কারণে বলি যে কেন বেদান্ত দর্শন স্কুলে অন্তর্ভুক্ত করা উচিত, মানুষের জীবনে একটা বড় পার্ট হচ্ছে কিন্তু আমাদের যাত্রাপথে যে দুর্যোগগুলো আসবে, যে পেনগুলো আসবে, যে ডাউনগুলো আসবে, সেগুলো যদি কারোর অ্যাবজর্ব করার ক্ষমতা না থাকে, না হ্যান্ডেল করার ক্ষমতা না থাকে, সেটা জন্য বেদান্ত দর্শনই একমাত্র না। আমি হয়তো স্টয়সিজম, গ্রিক দর্শনেরও শরণাপন্ন হয়েছি, কখনো নিৎসেরও শরণাপন্ন হয়েছি, বেদান্ত দর্শনের তো অবশ্যই শরণাপন্ন হয়েছি। এই নিজে যদি মেকানিজমটা তার তৈরি না হয়, সে কিন্তু লাইফে কিছু করতে পারবে না, বিকজ লাইফ উইল থ্রো স্টোন অ্যাট ইউ, দ্যাট ইজ দ্য লাইফ। It's more than mechanism. See, the whole thing is, আমরা এখনকার যে জেনারেশন বা ইভেন আগের জেনারেশন, ইভেন আওয়ার জেনারেশন, আমরা অনেক সময় জিমে যাই। জিমে গিয়ে কি করি? আমরা শরীর চর্চা করি, আমাদের দেহটাকে সুন্দর করি, আমাদের মাসেল করি, অনেকে সিক্স প্যাক করার জন্য যায়, অনেকে সুস্থ থাকার জন্য যায়, কি সকালে হেঁটে হাঁটছে, দৌড়াচ্ছে, সবাই ঠাকুরিয়া লেখে। থিং ইজ, সিমিলারলি লাইফ ইজ এ জিমন্যাসিয়াম অফ দ্য মাইন্ড। যার ফলে কি হয়, আমরা যদি আমাদের যদি মেন্টালি সামান্যতম কোনো উইকনেস থাকে, নেচার বা গড, মায়া, মহামায়া, she will poke you in your weakest spot again and again and again till you become hardened, till you grow out of that weakness. That is the way of nature. অতএব কোনো যদি দুর্বলতা থাকে, আমি ছোটবেলা হাসপাতাল থেকে ভয় পেতাম, মনে হতো যেন এখানে কোনোদিন আসতে না হয়। এত হাসপাতাল ঘুরেছি, you cannot begin to imagine. যখন মনে হলো যে I have, visited the hell and back, I didn't realize there was even more hell on earth waiting. So, and I mean, এটা হিসাবে বলছি না, it is my actual experience. So what I'm saying is, unless you can get a deeper realization of who you really are and what you stand for, what is your purpose, তখন কি হয়, নানা রকম মানে চ্যালেঞ্জ আমরা ফেস করি। Could be mental depression, could be other mental issues, could even go against other people, এবং আমাদের যে স্টেবিলিটিটা, এবং ফান্ডামেন্টালি
লুজ দ্য হ্যাপিনেস ইন লাইফ। আমরা জীবনে কি খুঁজি? শান্তি খুঁজি। আমরা এত পয়সা কি লাভ না? আমি একটা 5 জনকে দেখালাম যে আমার ল্যাম্বরগিনি আছে, অমুক তমুক, যতক্ষণ বললো যে বাহ কি সুন্দর ঘর তোর, কি সুন্দর বাড়ি, ততক্ষণ কিন্তু আনন্দটা। কেউ যদি বলা বন্ধ করলো তখন কিন্তু আর আনন্দ হচ্ছে না। And once that goes, so আমি একটা বড় ফ্রিজ কিনলাম, আমার 90 ইঞ্চি টিভি আছে, well আরেকজনেরও 90 ইঞ্চি টিভি আছে, so that happiness goes away. So you were looking for what's bigger, 105-inch TV, maybe that will give you more happiness, but for how long? For how এটা long? অ্যাকচুয়ালি আমি একটু সায়েন্টিফিক্যালি এক্সপ্লেন করি, এটাকে আমরা বলি প্লেজার ভার্সেস হ্যাপিনেস ফেনোমেনা। যেটা হয়, পিপল আর অ্যাকচুয়ালি রানিং আফটার প্লেজার। এই যে বললো যে বা তোর একটা বড় টিভি আছে, তোর একটা এই আছে, তুই ক্যারিয়ারে এই করেছিস, এটা শুনে যেটা হয় লোকের মধ্যে একটা ডোপামিন জ্বলে। সো ডোপামিন ইজ এ শর্ট বাস্ট, রাইট? শর্ট বাস্টের সঙ্গে সঙ্গে সে একটা ইলেশন ফিল করে, একটা হাই ফিল করে, যেটা অ্যাকচুয়ালি মাল খেলেও হয়, মানে মদ্যপান করলেও হয়, স্মোক করলেও হয়, ইটস লাইক সেম থিং। বা প্রেমে পড়লেও অনেক ডোপামিন হয়। কিন্তু এই যে তুই যেটা বললি যে হ্যাপিনেস ইজ এ ফাংশন অফ সেরাটোনিন, রাইট? তো সেরাটোনিনটা বডিতে তো ওইভাবে আসে না। সেরাটোনিন হচ্ছে একদম যেটা লং টার্ম মাইন্ডটাকে কাম রাখে, একদম পুরো, মানে তুই যেটা বললি যে দুশ্চিন্তাগুলো, দুঃখগুলো, বেদনাগুলোকে সরিয়ে দিয়ে তোকে একটা সেরেন মাইন্ডে দিচ্ছে। তো সেরাটোনিন, এবার আমি ওটা নিয়ে পরে একটা ভালো সেশন করব, কিন্তু আমার মতে তুই যেটা গুরুত্বপূর্ণ মেসেজটা দিলি, যে এটা অ্যাকচুয়ালি আমার সব পডকাস্টে সবাই দিচ্ছে, যে লাইফে যদি তারা নিজেকে চিনতে না পারে, নিজের জীবনের যদি উদ্দেশ্যটা খুঁজে না পায়, সে যেভাবেই পাক না কেন, তুই যেমন বেদান্ত দর্শনের মধ্যে দিয়ে পেয়েছিস, সে তার অন্যান্য দর্শনের মধ্যে দিয়ে লোকে পাক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু মিনিংটা খুঁজে পেতে হবে, নাহলে সে কিন্তু এই দুঃখ কষ্টগুলো, এই জীবনটাকে সহ্য করতে পারবে না। Islam slightly deeper than that. প্রথমত, it's not just chemical we are talking about, serotonin ki oxytocin. The key thing we are talking about is, see, everything around us is fundamentally a construct of the mind. সেটা অবশ্যই। হ্যাঁ, এবার আজকের দিনে ইউ আর এ ফিজিসিস্ট, ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট বেটার। আজকে বেদান্ত যে কথাগুলো বলছে, যে স্পেস, টাইম এন্ড ইভেন কজালিটি, these are, all of these are illusions essentially. These are all illusions. আজকে আমরা যদি দেখি যে লেটেস্ট যে 2014 বোধহয় না, এনআইএসটি সমস্ত লুপ হোল ক্লোজ করে স্পুকি অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স এফেক্টিভলি, সেটাকে যখন ভেরিফাই করলো যে ইভেন it can, মানে your action at the present time is reflected back in the past as if it was pre-decided. You cannot explain it যে একটা signaling গেছে which is even a faster than light signaling, because it is it went in the past and changed the outcome. So nature of space, nature of causality, that brings into mind whether these things are as real as we think they are. We should get into this discussion on a different, আমি এটা নিয়ে একটা আমি অবশ্য কি, আচ্ছা তুই এবার ছাত্রছাত্রীদের ইয়ের জন্য না, আমি ব্যক্তিগতভাবে আমার মানে ধর্মদর্শন এবং বিজ্ঞান দুটোকে সেপারেট করে রাখি। আই উইল নট মিক্স ইট, বিকজ আমার কাছে বিজ্ঞানটা একটা মেটেরিয়ালিস্টিক জিনিস, এটা একটা ব্যক্তিগত জিনিস, যেটা বিপ্লব, দে হ্যাভ টু মিট। হ্যাঁ, এটাও আমি মানছি। যদি if it is not backed by science, then it's a bunch of belief system. না, সেটা নিয়ে আমার একটু সমস্যা আছে, কারণ সায়েন্সে তুই যদি একাডেমিক লিটারেচার পড়িস, হোয়াট ইজ দেয়ার ইন একাডেমিক্স, ইন সায়েন্স এজ এ ডোমেন, রাইট? সায়েন্স ইজ এ ডোমেন দ্যাট ইজ টেস্টেবিলিটি। এবার ধর আমার জীবনের উদ্দেশ্য কি হওয়া উচিত, মিনিং কি হওয়া উচিত, সেটা জীবনে সায়েন্স দেওয়া সম্ভব না। এটা একটা মানে ফান্ডামেন্টাল লজিক্যাল, আমি এটা নিয়ে লিখেছিলাম, যার জন্য নাইহিলিজমের প্রবলেম। if you are thinking that when you are saying যে আমার জীবনের উদ্দেশ্য কি হওয়া উচিত, সেটা যদি if it is just something, a thought process, is just a construct of the mind which doesn't have any fundamental reality. সেটা নিয়েও দার্শনিকদের মধ্যে মতভেদ আছে। So sometimes I people think we should actually have a conquest of mind, but obviously there is a school of thought who thinks like that, there is a school of thought that thinks দেখ, আমরা ওর মধ্যে যাচ্ছি না দার্শনিক চিন্তার মধ্যে, তো সেটা বিভিন্ন লোকের বিভিন্ন পজিশন। Do you agree that truth cannot be two? Truth has to have a single. হ্যাঁ, truth has to be simple. সেটা তো আমরা মডার্ন বিশ্বে ডেফিনেটলি দ্য ট্রুথ শুড বি ওয়ান সিঙ্গেল ওয়ান। ঠিক আছে, আমার মতে আমরা ফিলোসফিক্যাল ডিসকাশনে এবার আমরা গেলে অ্যাকচুয়ালি অন্যরকম, ওটা আরেকটা দিন আমরা ভারতীয় আধ্যাত্মিকতার উপরই তোর সাথে একটা আলাদা চর্চা করবো। সো লেটস ডিফাইন পার্সপেক্টিভ, বিকজ যারা সেক্ষেত্রে পডকাস্টে কি হয়,
যারা ভারতীয় আধ্যাত্মিকতা নিয়ে শুনতে ইচ্ছুক তাদের এই ডিসকাশন গুলো ভালো লাগবে, তাতে তোরা আমার মধ্যে ডিসকাশন ভালো লাগবে, অন্যদের কতটা ভালো লাগবে না। তো ঠিক আছে, উইল কনক্লুড দ্যাট স্টাফ হিয়ার। এবার তুই তোর একটা কনক্লুডিং রিমার্ক বল যে নতুন প্রজন্মকে কিভাবে তোর জীবন, মানে আলটিমেটলি পডকাস্টের উদ্দেশ্য হচ্ছে তোর যে জীবনের শিক্ষাগুলো পেয়েছে, যেটা আমরা বলি, সেই শিক্ষাগুলো পেয়ে অন্যরা যাতে আর একটু ভালো থাকতে পারে, আরো কম মিস্টেক করে লাইফে, সেটা নিয়ে বল। One of the things is, start with certain ethos. এরকম আমার একটা ছিল ছোটবেলার থেকে যে লিভ সাচ ইউ ক্যান লুক এনিবডি ইন দ্য আই এন্ড টেল হিম গো টু হেল। হ্যাঁ, ফান্ডামেন্টালি গো ডু হোয়াট ইজ রাইট, ইট ডাজন্ট ম্যাটার। অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, যেটা ভালো কাজ সেটা করা। ইন টার্মস অফ টেকনোলজি, আজকের দিনে হয়তো প্রোগ্রামিং, এমনি প্রোগ্রামিং ছেড়ে হয়তো সবাই AI ইঞ্জিনিয়ার হবে, বা someone says prompt engineer, some advertisement says regularly. Either way, the key concepts remain the same. যে কোনো একটা জিনিস শিখতে গেলে তার ডেপথে যাওয়া উচিত, go to the very end and understand the subject. There is a significant difference between reading about it, learning it, giving it on the exam hall by rote, and understanding it. যেটা আমরা মনন বলি সংস্কৃতে বা বাংলায়। জিনিসটাকে বোঝা, উপলব্ধি করা, সেই যে জিনিসটা, যেটা যখন যে কোনো সাবজেক্টের হবে। one of the other thing is like transformers, these concepts are transferable. একটা সাবজেক্টেও যদি ভালো মতো জানে, সে কিন্তু অন্য সাবজেক্টেও সেই একই মেথোডোলজি, একই জিনিস। আমি এটা বারবার বলি, লার্নিংটা একটা কমন জিনিস। যে হিস্ট্রি ভালো শিখবে সে বিজ্ঞানটা ভালো শিখবে, যে বিজ্ঞানটা ভালো শিখবে সে সাহিত্যটা ভালো শিখবে। এটা বাবা মা বুঝতে পারে না। আমি একটা অবাক হয়ে যাই, বাবা মা এসে বলে, ও আমার ছেলে জানেন তো অঙ্কটা ভালো করে কিন্তু বিজ্ঞানটা বুঝতে অসুবিধা হচ্ছে, বিজ্ঞানটা ভালো করে কিন্তু সাহিত্য বুঝতে অসুবিধা হচ্ছে। তখনই আমি বুঝে যাই তার মানে আপনার ছেলে কিছুই করতে পারছে না। তার কারণটা হচ্ছে কি, একটা ছেলে যদি অঙ্কেতে ভালো হয়, একটা ছেলে যদি বিজ্ঞানে ভালো হয়, তাহলে তার লার্নিং প্রসেস ঠিক আছে। তার লার্নিং প্রসেস ঠিক থাকলে তারা সব দিকে ভালো আছে। যার জন্য যে একজন, দেখ আমি রিসেন্টলি একটা তোকে ভালো এক্সাম্পল দিচ্ছি, একটা পপুলার এক্সাম্পল দিচ্ছি। ধর এখন এই ভারতীয় গায়ক করে, উঠতি গায়িকাদের মধ্যে মৈথিলি ঠাকুর বলে দেখবে একজন গান করে, বাচ্চা মেয়ে, খুব ভালো গান, সবার যেন ভক্তি হয়, সবাই শুনেছে। মৈথিলি ঠাকুর, ওর একটা টেড ইন্টারভিউ আছে, তুই দেখলে বুঝতে পারবি ও অ্যাকচুয়ালি মেডিকেলের জন্য, নিটের জন্য প্রিপারেশন নিচ্ছিল। আচ্ছা, she was otherwise very intelligent girl. হ্যাঁ, এবং কৌশিকী চক্রবর্তী তো একটা বিশাল বড় গায়িকা, আজকে আমি বলবো 1 নম্বর ক্লাসিক্যাল সিঙ্গার ভারতের, আমি তো মনে করি। কিন্তু ও কিন্তু মানে একাডেমিক্যালি শি ইজ ভেরি ব্রিলিয়েন্ট। তো এটা হচ্ছে কি, যারা মানে তুই যেটা বললি যে একটা যদি, কারণ তাদের লার্নিং প্রসেসটা ভীষণ ভালো। মৈথিলি অ্যাকচুয়ালি টেটটাও খুব ভালো বলেছিল, যে আমি যে লার্নিংটা বললো, যে যখন মানে ওকে ওই রিয়ালিটি শো থেকে ওকে তাড়িয়ে দেওয়া হলো, বিকজ শি ডিডন্ট কোয়ালিফাই, ডিসঅ্যাপয়েন্টেড, কেম ব্যাক, এবং সে রিয়ালাইজ যে রিয়ালিটি শোতে যে লার্নিংটা হয়েছিল সেটা অ্যাপ্লাই করে, ওর রেজাল্ট ভালো বাজে হচ্ছিল ক্লাসে, সে অ্যাপ্লাইড দ্যাট লার্নিং অফ দ্য মিউজিক ইনটু দ্য কনভেনশনাল এডুকেশন and started getting excellent grade. বলে যে আমি বুঝতে পারলাম যে আমার লার্নিংটা সব এক হয়ে গেছে। এটাই তুই বলছিস, মানে এটা সবার জানা উচিত বা আমাকে, যে একটা ছেলে কখনো আলাদা করে কিছুতে ভালো হতে পারে না। সেকেন্ড জিনিস হলো যে মানুষ, আমরা চেষ্টা করি যে প্রথম থেকে আমি কত, মানে বাবা মাদের প্রবলেম হলো যে প্রথম থেকে আমার ছেলে কত রোজগার করছে, কেন এতটা রোজগার করছে না, অমুকের ছেলে এত রোজগার করছে, এই কম্পারিজনে না গিয়ে চেষ্টা করা উচিত প্রথম 2-3 বছর অ্যাটলিস্ট give him somewhere or let him choose something, সেখানে সবচেয়ে বেশি শিখতে পারবে, সেখানে সবচেয়ে বেশি জানতে পারবে। যদি সম্ভব হয় কোনো একটা স্টার্ট আপে জয়েন করলো, যেখানে 5টা কাজ করতে পারবে, অনেক জিনিস অনেক ডেপথে সে শিখতে পারবে, অ্যাজ অপোজ টু একটা এস্টাবলিশ কোম্পানিতে কাজ করলো, সেখানে কি একটা খুব স্মলেস্ট অফ দ্য স্মল ডোমেনে সে বারবার একই কাজ করে যাবে। এই তোর এই মেসেজটা লাউড অ্যান্ড ক্লিয়ার যাওয়া দরকার। আমি ভীষণভাবে এই মেসেজটা, তোর এই মেসেজটা সবাইকে দিই। সেটা হচ্ছে এই যে অ্যাকচুয়ালি কেউ সরকারি কলেজ, বেসরকারি কলেজ, যেখানেই বিটেক করুক কম্পিউটার সায়েন্স বা সফটওয়্যার, সেখানে কিন্তু বাই নেচার শেখা সম্ভব না, হয় না। এটা পৃথিবীর কোনো দেশেই হয় না, পৃথিবীর কোনো দেশেই হয় না, কোথাও ইংরেজি। সুতরাং যে প্রথম যে 2-3টে কোম্পানিতে কাজ করবে এবং যে গুরুর আন্ডারে কাজ করবে, যে মেন্টার এবং কোম্পানি দুটোই ইম্পর্টেন্ট। এই যে তুই অ্যাজ এ মেন্টার, তোর মতো মেন্টার কলকাতায় কোথায় পাবেন? তো ঘটনাটা হচ্ছে এই যে এই জিনিসগুলো তাদের দেখতে হবে, যে কে তাকে মেন্টারিং করবে। ফার্স্ট 2-3 ইয়ার্স অফ দিস জব হ্যাজ টু বি ইন সাম প্লেস যেখানে তার শেখার প্রচুর স্কোপ আছে, তা নাহলে কিন্তু তার কেরিয়ারটাই ধরে যাবে। সেই জিনিসটা বোঝে না। আজকে যদি একটা ছেলের এই লার্নিং ক্যাপাসিটি, ইনডেপথ বোঝার ক্যাপাসিটি বা মেয়ের হয়, he will survive, he will thrive in any situation, it doesn't matter.
ভীষণ সত্যি, ভীষণ সত্যি। এবং বাবা মার আসলে আসলে আমাদের মধ্যবিত্ত, আমি তো নিজেও তো একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমি তো জানি আমার বাবা মাদের কি অ্যাটিটিউড বা আইডিয়া ছিল তাদের পক্ষে। এবং আজকে যখন মানে বিভিন্ন আইটিতে প্রফেশনের ছেলেরা আসছে সে একই ব্যাকগ্রাউন্ড থেকে, আমি রিলেট করতে পারি যে তারা এই যে কিভাবে দ্রুত জীবন জীবিকার এই যে জিনিসগুলো বদলে যাচ্ছে সেইটা অ্যাকচুয়ালি তারা নিতে পারছে না, যার জন্য অ্যাকচুয়ালি আমি পডকাস্ট গুলো করছি। যে তুই তুই যেটা বলছিস সেটা আমি অনেকদিন বলে আসছি, এটা সবার মুখ থেকে শোনা দরকার, তোদের মতো সফল লোকজনের মুখ থেকে শোনা দরকার, তাতে আমরা বুঝতে পারবে যে তাদের চিন্তাটার পরিবর্তন ভীষণ রকমের দরকার সবার। এই জিনিসটা আরেকটা কি মানে একটু, আমি বলছি না ম্যাটেরিয়ালিস্টিক না হতে, খুবই ভালো জিনিস হোক, একটু কম হয় আর একটু বেশি ফোকাস অন দ্য কোর ভ্যালিউস। কারণ ছেলে মেয়ে অনেক সময় ভালো জব করুক খারাপ জব করুক, there will be time যে যখন সে মেন্টাল স্ট্রেসে পড়বে, নানা প্রবলেম আসবে, he or she should have enough strength to be able to cope with that, যেন ভেঙে না পড়ে, যেন ধসে না যায়। সেই জায়গাটা বাবা মাকে একটু ফোকাস করা দরকার। ফোকাস অন দ্য মরাল backbone, focus on the inner strength of their words and not just the materialistic, কিরে কত পেলি, অমুকের ছেলে এত পাচ্ছে তুই কেন পাচ্ছিস না। হ্যাঁ, এই অ্যাটিটিউডটা একটু কমানো দরকার। দ্যাটস হোয়াট আই ফিল পার্সোনালি। আর কিছু একজন দুজন টিচারও পেয়েছি যারা কিন্তু ভালো চেষ্টা করছে, বাট আই থিঙ্ক হোয়াট ইউ আর ডুইং ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আমি আগে তোকে ইন পার্সন বলার সুযোগ হয়নি, বাট হোয়াট ইউ আর ডুইং ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আমি সবকটা দেখার সুযোগ পাইনি তোর পডকাস্ট, কিন্তু কয়েকটা আমি তো দেখলে একটু বুঝে যাচ্ছি যে কোন দিকে যাচ্ছে জিনিসটা। আই থিঙ্ক ইটস ভেরি ভেরি ভ্যালুয়েবল। আজকের দিনে এই জিনিসটা করলে তবেই বাংলার উন্নতি হবে। দেখ, আমি আরেকটা দিকেও করার চেষ্টা করছি, সেটা হলো মিডিয়ার দিকটা, তোকে আমি আগেও বলেছি। and this education, proper knowledge, accurate knowledge, that creates the backbone, not biased, nothing, না কোনো ডিরেকশনে, না কোনো ইয়েতে, just clear simple facts and let the people decide, and work on that. So I think that would be the end message. খুব ভালো অংশুমান, তাহলে আমি খুবই মানে তোর সাথে এটা পড়ে বহুদিন বাদে একটা ভালো আড্ডাও হলো, এবং আমরা তোর লাইফ নিয়ে আরো ভালো জানতেও পারলাম। একটু যে গেট পাও না, আমি তাহলে এখন পডকাস্টটা এখানে শেষ করছি। ঠিক আছে, আমি জাস্ট আগে এটাকে রেকর্ডটা অফ করি।